মাঝখানে তোদের অনেক সমস্যা হয়েছে, আমারও সমস্যা হয়েছে। তোদের ঠিকঠাক করে ক্লাস করাতে পারিনি, এই ভোটের চাপ, ভোটের ডিউটি, মানে এত কিছু নিয়ে ব্যস্ত ছিলাম যে তোদের ঠিকঠাক করে ক্লাসই করাতে পারিনি। যাই হোক, দুদিন মিস চলে গেছে। আজকে একদিন পড়িয়ে দিচ্ছি, আর একদিন যেটা মিস গেছে ওটা পরের সপ্তাহে আমি বা তারপরে পরে আগে পরে একদিন এক্সট্রা রেট দিয়ে পড়িয়ে দেবো। হ্যাঁ, মিস বলে কিছু হবে না। যা মিস যাবে সেগুলো আমি এক্সট্রা আগে পরে পড়িয়ে দেবো। দেখ, আচ্ছা, আজকে এই রোববার থেকে দুটো ব্যাচেই, এই রবিবার থেকে আমি কিন্তু ভেক্টর শুরু করব। হ্যাঁ, মানে এই রবিবার ভেক্টর নতুন জিনিস শুরু করছি। আমার অটোমরফিজম পর্যন্ত কমপ্লিট আছে। আমি শুধু জাস্ট আমি শুধু তোর এক্সারসাইজের কিছু বাকি আছে, সেগুলো একটু করিয়ে দিচ্ছি। তাহলে মোটামুটি এখানে অনেকটাই কভার হয়ে যাবে। আর 17 নম্বর এক্সারসাইজটাও তো একটু বাকি থাকবে। আচ্ছা দেখ, তারপর আমরা পরের দিন থেকে একদম ভেক্টর নিট অ্যান্ড ক্লিন একদম শেষ করে দেবো পুরো। আচ্ছা, এবার এখান থেকে এক্সারসাইজ 16-এর অঙ্কগুলো কী আছে, এগুলো সহজ অঙ্ক, এবং এখান থেকে অঙ্ক হচ্ছে আসে পরীক্ষায়। হ্যাঁ, যেমন প্রথমেই দেওয়া আছে কি, এক্সামাইন ইফ দ্য ম্যাপিং ফাই ইজ হোমোমরফিজম, ইফ ফাই ইজ হোমোমরফিজম ডিটারমাইন কার ফাই। তোকে দেখাতে হবে ফাইটা হোমোমরফিজম হবে কি হবে না। যদি হোমোমরফিজম হয় তাহলে তোকে কার ফাইটা বের করতে হবে। আমরা তো ফার্স্ট আইসোমরফিজম থিওরেম, সেকেন্ড আইসোমরফিজম থিওরেম, থার্ড আইসোমরফিজম থিওরেম এগুলো তো পড়েছি, আর হোমোমরফিজম জিনিসটা কি সেটাও দেখেছি। তাহলে এখন আমাকে হোমোমরফিজম হবে কিনা সেটা চেক করতে হবে, এবং কার ফাইয়ের মানটা ডিটারমাইন করতে হবে। চল তাহলে পড়ি এক এক করে। তাহলে জি হচ্ছে কি, জেড প্লাস। তাহলে ফাই হচ্ছে জি থেকে জি, ডিফাইন বাই ফাই অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স। মানে যা ইন্টিজার বসাচ্ছে, কারণ এটাও ইন্টিজার, এটাও ইন্টিজার, সেট অফ ইন্টিজার, যা দিচ্ছি তার নেগেটিভ হয়ে বেরোচ্ছে, নেগেটিভ দিলে তার পজিটিভ হয়ে বেরোবে। মানে এরকমভাবে ডিফাইনটা করছি। তাহলে এটা আমার হোমওয়ার্কিজম হবে কিনা চেক করতে হবে। আমি সহজ সরল থেকে প্রথমে 1 নম্বর অঙ্কটা করাচ্ছি। তাহলে এক্সারসাইজ 16 1-এর 1। দেখ এখানে আমি ধরলাম যেহেতু এখানে ফাই ম্যাপস জি থেকে জি, এবং ডিফাইন করা আছে ফাই অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, এইভাবে ডিফাইনটা করা আছে। আমি ধরলাম যে লেট এক্স বিলংস টু জি, সলিউশন করাচ্ছি, আর ওয়াই বিলংস টু জি, ওই এক্স কমা ওয়াই বিলংস টু জি। তাহলে এক্স প্লাস ওয়াই, যেহেতু দুটোই এক্স আর ওয়াই জিতে আছে, তাদের যোগফলটাও জিতে থাকবে, নো ডাউট, কোনো ক্লোজ প্রপার্টি অনুযায়ী, তাই তো। এবং ফাই অফ এক্স ইকুয়াল টু কত দেবে, মাইনাস এক্স দেবে বাই ডেফিনেশন, এবং ফাই অফ ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই দেবে, এটাও কোনো অসুবিধা নেই। আর ফাই অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কী দেবে, মাইনাস অফ এক্স প্লাস ওয়াই। আশা করি এটা বাই ডিফাইন থেকে, বাই ডেফিনেশন থেকে চলে আসলো, যেটা ডিফাইন করেছি। এবার এটা মানেই কি, মাইনাস এক্স মাইনাস ওয়াই, মাইনাস এক্স মানে কি ফাই অফ এক্স, আর এটাকে তো মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই এরকম করে তো লিখতে পারি, তাই না। তাহলে মাঝে তো প্লাস, তাহলে এটা হচ্ছে ফাই অফ এক্স প্লাস ওটা হচ্ছে ফাই অফ ওয়াই। তাহলে ফাই অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স প্লাস ফাই অফ ওয়াই। তার মানে এটাখান থেকে কী বোঝায়, দেয়ারফর ফাই ইজ মরফিজম, তাই তো। এবার আমাকে বের করতে হবে কি, কার ফাই। কার ফাইটা বের করার নিয়ম কি, দেখ পরের স্লাইডে আসছি। কার ফাই বের করার নিয়ম হচ্ছে, তোর ডেফিনেশন জানিস। ডেফিনেশন কি ছিল, যে এটা যদি জি হয়, এটাও জি, এটা হচ্ছে ফাই একটা ম্যাপিং, আমি এর ওপর মানে এখানকার যে সমস্ত মেম্বারের ওপর ফাই বসালে এখানকার আইডেন্টিটিতে ম্যাপ করবে, তাই তো। সেটাই তো ফাই হয়, সেটাই কার ফাইতে থাকে। সেই সমস্ত মেম্বারগুলো কি হয় না, কার ফাইতে থাকে। তাহলে এখানকার যে সমস্ত মেম্বারের ওপর ফাই বসালে কি ওটা এর আইডেন্টিটিতে ম্যাপ করবে, সেগুলো কার ফাইতে থাকবে। তাহলে আমি সেটাই এখন বের করি। দেখবি আমরা সেকেন্ড আইসোমরফিজম থিওরেম ওরকম জায়গায় কিন্তু আমরা কার ফাই বের করেছিলাম, বা ফার্স্ট আইসোমরফিজম থিওরেমের যেটা ফান্ডামেন্টাল থিওরেম ছিল সেখানে কিন্তু কার ফাই বের করেছিলাম। আমি সবার প্রথমে কি ধরছি, যে লেট এ বিলংস টু কার ফাই। তাহলে এই কার ফাইতে আছে, দেয়ার ফোর কার ফাইতে কার থাকে, যারা গড্ডলিকা প্রবাহে কার ভাসাবে, তার মানে কি সবাই আইডেন্টিটি এলিমেন্টে যাবে, ম্যাপ করবে। দিস ইমপ্লাইজ ফাই অফ এ ইকুয়াল টু ইচি, তার মানে এখান থেকে ফাই অফ এ মানে কি,
ফাই অফ এ মানে হচ্ছে মাইনাস এ ইকুয়াল টু ইজি। তার মানে এখান থেকে এ ইকুয়াল টু, আচ্ছা মাইনাস ইজি মানে কী দেবে, ইজিই দেবে, কারণ ইজির মাইনাস মানে কী দেয়, সেটা ইজিই দেয়। এবার আমাকে বল যোগের সাপেক্ষে ইজি ইকুয়াল টু কত, দিস ইমপ্লাইজ এ ইকুয়াল টু 0। কারণ কি বলতো, কারণ জি মানে তো জেড প্লাস, তাহলে জেড প্লাসের ক্ষেত্রে আইডেন্টিটি কত, ইজি কত, 0 তো। কারণ হচ্ছে 0-র সাথে তুই যাকেই যোগ করবি না কেন তুই সেটাই ফিরে পাবি। তাহলে এখানে এ ইকুয়াল টু এ, 0 পেলাম। তার মানে কার ফাই থেকে এটা কিন্তু বোথ ইমপ্লাইজ, এটা বোথ ইমপ্লাইজ দিয়ে দিবি। দেয়ারফর আমি বলতে পারি কার ফাইতে একমাত্র কে আছে, 0ই আছে, মানে 0টাই 0তে ম্যাপ করবে, আর অন্য কেউ মানে যার ডিফাইন যেটা আছে সেই ডিফাইন আন্ডারে আর কিন্তু কেউ 0তে ম্যাপ করবে না। কারণ কি, কারণ দেখ এটা হচ্ছে জেড প্লাস, এটাও জেড প্লাস, তাই তো। তাহলে এখান থেকে 0টা, এই যে ফাই অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, তার মানে কি ফাই অফ 0 ইকুয়াল টু মাইনাস 0 দেবে, ইকুয়াল টু 0 দেবে। তার মানে তার মানে 0টাই হচ্ছে 0তে ম্যাপ করবে, আর কিন্তু কেউ কি 0তে ম্যাপ করবে, কেউ করবে না। তার মানে কার ফাইতে অনলি কে থাকবে, একমাত্র 0টাই থাকবে, আর কিন্তু কেউ থাকবে না। তার মানে এখান থেকে হয়ে গেল আমাদের কমপ্লিট। হ্যাঁ, তাহলে এইভাবে করবি এটা। হ্যাঁ, এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসছি। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা একই, তোরা নিজেরা করবি, এরকম মনে হয় উদাহরণেও ছিল, দেখবি এটা। আমি 3 নম্বর অঙ্কটা করাচ্ছি। 3 নম্বরটা কি আছে, S3। S3-র সাথে আমরা সবাই পরিচিত। আমি যখন এই সেমিস্টারে প্রথমেই শুরু করেছিলাম তখন কিন্তু S3 দিয়েই শুরু করেছিলাম। তাহলে ফাই হচ্ছে জি থেকে জি, একটা ম্যাপিং দেওয়া আছে এবং ডিফাইন করা আছে এইভাবে, ফাই অফ এ ইকুয়াল টু এস স্কোয়ার, যেখানে এটা S3 থেকে উঠে আসছে। তোকে দেখাতে হবে এখানে কি হোমোমরফিজম এবং কার ফাইটা বের করতে হবে, মানে যা দিচ্ছি তার স্কোয়ার হয়ে বেরোচ্ছে। বোঝা গেল, মানে ম্যাশিংয়ে যা ঢোকাচ্ছি তার স্কোয়ার হয়ে বেরোচ্ছে। যদি রো ঢোকাই, রো 0 ঢোকাই, তাহলে রো 0 স্কোয়ার হয়ে বেরোবে। যদি রো 1 ঢোকাই তাহলে রো 1 স্কোয়ার হয়ে বেরোবে। ঠিক আছে, মানে যা ম্যাশিংয়ে ঢোকাচ্ছি সেটা তার স্কোয়ার হয়ে বেরোচ্ছে। তাহলে সেই আন্ডারে আমাকে ম্যাপিংটা হোমোমরফিজম হবে কি হবে না দেখতে হবে। চল এটা আমরা করে দিচ্ছি, পরের স্লাইডে আসছি। তাহলে 1-এর 3, 2-এরটা নিজের বাড়িতে করবি চেষ্টা, হ্যাঁ, না পারলে আমি আবার আছি। আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি S3-তে কারা আছে, S3-তে আছে রো 0, রো 1, রো 2, রো 3, রো 4 অ্যান্ড রো 5। আশা করি এগুলো নিয়ে আমাকে ডিটেলসে বলতে হবে না, এগুলো সবার মোটামুটি জানা আছে। এবার S3 ডট S3 কমা ডট, এটা তো একটা গ্রুপ ফর্ম করে, এটা একটা গ্রুপ হয় আমরা সবাই জানি, এবং এটা আমরা সেকেন্ড সেমিস্টারেও পড়েওছি, এটা S3 একটা গ্রুপ ফর্ম করে। ঠিক আছে, ম্যাপিং কম্পোজিশন আন্ডারে আমি ধরলাম যে লেট এক্স কমা ওয়াই বিলংস টু S3। তাহলে ঠিক একই রকমভাবে ফাই অফ এক্স ইকুয়াল টু কত দেবে, আচ্ছা এক্স কমা ওয়াই যদি S3-তে থাকে তাহলে এক্স ডট ওয়াই এটাও কি থাকবে, S3-তে থাকবে। এটা হচ্ছে ম্যাপিং। S3 মানে কি, এখানে একটা পারমুটেশন, এখানে ডট প্রোডাক্টটা কি, এখানে যে ডটটা নিয়েছি না এটা হচ্ছে ম্যাপিং কম্পোজিশন। ঠিক আছে, মানে পারমুটেশনের যে কম্পোজিশন হয় সেই কম্পোজিশন। কারণ এবার এখান থেকে দেখ ফাই অফ এক্স ইকুয়াল টু কত দেবে, এক্স স্কোয়ার দেবে নো ডাউট। ফাই অফ ওয়াই কত দেবে, ওয়াই স্কোয়ার দেবে নো ডাউট। আর ফাই অফ এক্স ওয়াই কত দেবে, এক্স ওয়াই তার হোল স্কোয়ার দেবে। এবার এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে কি, এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, তাই তো। এটা দেখ, এক্স ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই, মানে এক্স ওয়াইটা দুবার করে গুণ। তাহলে এটাকে লিখতে পারি এক্স ওয়াই এটা লিখতে পারি না। দেখ যদি এটা কমিউটেটিভ হয়, কারণ S3 তো কমিউটেটিভ নয়, যদি গ্রুপটা কোনো কারণে কমিউটেটিভ হয় তাহলে এই ওয়াই এক্সটা ঘুরিয়ে লিখতে পারি কি বলতো, এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই। তাহলে এই দুটো মানে হচ্ছে এক্স স্কোয়ার আর এই দুটো মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, বাট ইন জেনারেলি এটা নট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু হয় না ইন জেনারেলি। বোঝা গেল, কারণ একমাত্র কমিউটেটিভই হলেই হয়, আদারওয়াইজ কিন্তু এটা লিখতে পারি না যে এক্স ওয়াই তার হোল স্কোয়ার মানে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কিন্তু লিখতে পারি না। তাহলে এটা নট ইজ ইকুয়াল টু এটা মানে তো ফাই অফ এক্স, এটা মানে তো ফাই অফ ওয়াই। তার মানে কি ফাই অফ এক্স ওয়াই নট ইজ ইকুয়াল টু ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই। তাহলে ইঞ্জিনিয়ার এটা হচ্ছে না, মানে কি
এটা হোমোমরফিজম হবে না। পাশে লিখে দিস, এখানে লিখে দিস সিন্স S3 ইজ নন কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ, ঠিক আছে। therefore phi is not homomorphism, মরফিজম হয়ে গেল কমপ্লিট। হোমোমরফিজমই গঠন করছে না যখন, আমাদের কার ফাই দেখার কোনো প্রয়োজন নেই। এবার নেক্সট অঙ্ক। দাঁড়া এক মিনিট, আমি একটু জল খাই, আমার বারবার হচ্ছে কেন। আচ্ছা, পরের স্লাইডে আসছি। এখান থেকে নেক্সট হচ্ছে আমরা এই অঙ্কটা একটু ভালো অঙ্ক, এই অঙ্কটা একটু বলে দিই, কারণ এটা 2 নম্বরের পরীক্ষা আসে, 2 নাম্বার অথবা 3 নাম্বারে দেয়। 3 নাম্বার দেবে, 2 নাম্বার দিলে ইফ অ্যান্ড অনলি ইফ দেবে না, শুধু ইফটা দেয়, মানে একটা পার্ট দেয়। আর 3 নাম্বার দিলে দুটো পার্টই দেয়। এটা মানে উদাহরণে দেখিয়েছিলাম এক্সাম্পলে, এটা আর বলবো না। এটা কি এক্সারসাইজ 16 কেমন কেমন মনে হচ্ছে করিয়েছি মনে হচ্ছে, যে এই অঙ্কটা আগের দিন মনে ছিল না এরকম টাইপের। যাক, হবে হয়তো কোন টাইপের হয়তো করিয়েছিলাম, মনে নেই আমার। আচ্ছা দেখ, এখানে 2 নাম্বারটা কি বলেছে, ফাই হচ্ছে জি থেকে জিতে হচ্ছে একটা ম্যাপিং, এবং ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার করে ডিফাইন করা আছে, যেটা এখানেও দেখ ছিল। এক্স বিলংস টু জি, প্রুভ দ্যাট ফাই ইজ হোমোমরফিজম ইফ অ্যান্ড অনলি ইফ জি ইজ কমিউটেটিভ। তাহলে হোমোমরফিজম হলে কমিউটেটিভ হবে, আবার কমিউটেটিভ হলে হোমোমরফিজম হবে। অলরেডি তো এখান থেকে পেয়েই যাবে আশা করি। কি পারবি না 3 নাম্বার যেটা করালাম সেখান থেকে পারবি না করতে? পারবি রে? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ, কারণ এই যে 3 নাম্বার যে করালাম না, 1-3, এটা থেকেই কিন্তু 2 নাম্বার হয়ে যাবে। আমি একটু হালকা করে বলে দিচ্ছি, আমি করাচ্ছি না, তোর নিজের বাড়িতে করবি। এটাই এখানে দেখ, যদি কমিউটেটিভ হয় তাহলে এই যে এক্স ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এই মাত্র বলে দিলাম না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে কমিউটেটিভ হলে এটাকেই ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই, তাহলে ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স ফাই অফ ওয়াই, তার মানে কমিউটেটিভ হলে হোমোমরফিজম হয়ে গেল। আর হোমোমরফিজম ধরে নিয়ে তুই কমিউটেটিভ দেখিয়ে দিবি, তাহলেই হয়ে যাবে। দুদিক থেকে লেফট ক্যান্সেলেশন রাইট ক্যান্সেলেশন করে দিবি, দেখবি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স চলে আসছে। ঠিক আছে, ওইভাবে করবি। তাহলে এটা আমি ছেড়ে দিলাম, এখান থেকে যেহেতু হয়ে যাচ্ছে, কারণ কিছু তো তোদেরকে করতে দিতে হবে না, তাই না? একবারে সব আমি করিয়ে দিলে কি করে হবে? আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে দেখ কি, যে ফাই অফ এক্স যা দিচ্ছি তার ইনভার্স হয়ে বেরোচ্ছে। তাহলে হোমোমরফিজম হলে কমিউটেটিভ হবে, আবার কমিউটেটিভ হলে হোমোমরফিজম হবে। এটাকে আমি রাফে জাস্ট করে দিচ্ছি। তুই দেখ এখান থেকে, আচ্ছা তেমন কিছু লিখছি না, হ্যাঁ, অত লেখার টেখার সময় নেই। 3 নাম্বার তো আমি দেখ ধরে নিলাম হচ্ছে, ধর কমিউটেটিভ ধরলাম, যেটা কমিউটেটিভ, ঠিক আছে, একদম রাফে করছি, তারপরে বাদ বাকি লেখাটা তুই করিস। হ্যাঁ, যে এক্স ওয়াই, যে লেট এক্স ওয়াই বিলংস টু জি, তাহলে কমিউটেটিভ যেহেতু, তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু এক্স ইনভার্স হয়ে বেরোবে, আর ফাই অফ ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইনভার্স হয়ে বেরোবে। তাহলে ফাই অফ এক্স ওয়াই কত বেরোবে, এক্স ওয়াই তার হোল ইনভার্স হয়ে বেরোবে, এটা মানে ওয়াই ইনভার্স এক্স ইনভার্স। আচ্ছা, এইটা একটা দেখ, এটা জি এর মেম্বার, এটাও জি এর মেম্বার, যেহেতু এক্স ওয়াই জি এর মেম্বার, তাহলে এদের ইনভার্সটাও জি এর মেম্বার, তার মানে এই দুটো কি কমিউটেটিভ, কারণ যেটা কমিউটেটিভ ধরে নিয়েছিলাম। তাহলে এটাকে ঘুরিয়ে লিখতে পারি কি, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স, তাহলে এটা মানে এই ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই। তাহলে দেখ কমিউটেটিভ হলে হোমোমরফিজম হয়ে গেল। ঠিক আছে, একটা প্রমাণ কমপ্লিট। সেকেন্ড পার্টটা কি, কনভার্স পার্ট। কনভার্সলি কি ধরবো বলতো, আমি ধরে নিলাম হোমোমরফিজম, ফাইটা হচ্ছে কি হোমোমরফিজম। ঠিক আছে, এত সুন্দর করে লেখার মতো সময় নেই, কারণ অত সুন্দর করে লিখতে গেলে আমি কিন্তু বেশি অঙ্ক করাতে পারবো না। এবার দেখ, তাহলে এখান থেকে আমি কনভার্স পার্টটা ধরে নিলাম, ফাইটা হচ্ছে হোমোমরফিজম। তাহলে এখান থেকে হোমোমরফিজম মানে কি, ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু ফাই অফ এক্স ইন্টু ফাই অফ ওয়াই লিখতে পারি। তাহলে এখান থেকে ফাই অফ এক্স ওয়াই মানে কি, এক্স ওয়াই তার হোল ইনভার্স, এটা মানে কি এক্স ইনভার্স ওয়াই ইনভার্স।
আচ্ছা এটা মানে কি লিখতে হবে, ওয়াই এক্স তার হোল ইনভার্স, আর এটা এক্স ওয়াই তার হোল ইনভার্স, দুদিকে ইনভার্সের ইনভার্স করে দেয়, তাহলে এটা এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স। তার মানে এখান থেকে কী পেয়ে গেলাম, যে জিটা কমিউটেটিভ। ফর অল এটা লিখতে হবে, ফর অল এক্স ওয়াই বিলংস টু জি, এই কথাটা না লিখলে কিন্তু হবে না, কারণ মাত্র দুটো এলিমেন্টের জন্য, কোনো পার্টিকুলার দুটো এলিমেন্টের জন্য যদি এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই এক্স হয়, তাহলে কমিউটেটিভ বলতে পারি না। এটা কি হতে হবে, সমস্ত এক্স ওয়াই বিলংস টু জি এর জন্য কিন্তু এই কেসটা হতে হবে, এটা মাথায় রাখবি, তাহলেই বলতে পারবো এটা কমিউটেটিভ। তাই দেখ, একদম সংক্ষেপে রাফে আমি কিন্তু করিয়ে দিচ্ছি, অঙ্কগুলোকে এইভাবেই তোকে রাফে রাফে করতে হবে, একদম সুন্দর করে খুব ভালো ভালো করে করলি, সেরকম করে করলে হবে না যে তা না, অবশ্যই হবে, ওটা তো করলে ভালো, কিন্তু তোকে আমাকে উদ্দেশ্যই হচ্ছে আমি কম সময়ে সবচেয়ে বেশি অঙ্ক করবো, এটা হচ্ছে তো সবসময় মাথায় থাকে, যে আমি এত এফোর্ট দিলাম, কাজের কাজ কিচ্ছু হলো না, এরকম করলে হবে না, আমি কম এফোর্ট দিয়ে বেশি কাজ করব, মানে আমার কাজটাই হবে স্মার্ট ওয়ার্ক। আচ্ছা নেক্সট চলে আসছি পরের অঙ্কে। আচ্ছা এখান থেকে যেমন এটাও দেখ একই টাইপের, তাও এটা বলে দিচ্ছি একটু হালকা করে। এখানে বলেছে যে জি থেকে জি ড্যাশে এটা একটা গ্রুপ হোমোমরফিজম, বলেই দেওয়া আছে এটা একটা গ্রুপ হোমোমরফিজম। আচ্ছা এখানে গ্রুপ হোমোমরফিজম কথাটা কেন বললো শোন, শুধু হোমোমরফিজম বললেও হতো, বাট এর পরবর্তীকালে তোরা আরেকটা, এই যে গ্রুপ হোমোমরফিজম তো আরেকটা পাবি রিং হোমোমরফিজম, মানে ওটা হচ্ছে রিং পড়াবো, সেই রিং এর ক্ষেত্রে আবার হোমোমরফিজম আছে, সেটা হচ্ছে রিং হোমোমরফিজম। এর জন্য শুধু হোমোমরফিজম, মানে যদি শুধু হোমোমরফিজম বলা থাকে তাহলে ভাববি সেটা হচ্ছে গ্রুপ হোমোমরফিজম, আর যদি উল্লেখ করে দেওয়া থাকে তাহলে তো বুঝেই গেলি যে কোনটা উল্লেখ করে দেওয়া আছে, ঠিক আছে, সেটা যখন আরও পরবর্তীকালে রিং হোমোমরফিজম পড়াবো তখন বলে দেবো। রিং হোমোমরফিজম আমি পড়াবো না, আগে রিং পড়াবো, দেন রিং হোমোমরফিজমটা গ্রুপ হোমোমরফিজমের যেমন আইসোমরফিজম থিওরেম তোর ফার্স্ট সেকেন্ড থার্ড করিয়েছি, রিংয়েরও সেম জিনিস আছে, সেম একদম ডিফারেন্ট কিচ্ছু নেই, শুধু একটুখানি জিনিস একটু আলাদা হয়, বোঝা গেল? তাহলে তার হচ্ছে রেকর্ডেড ক্লাস আছে, সেই রেকর্ডেড ক্লাসগুলো আমি প্রোভাইড করে দেবো, বোঝা গেল? কারণ একই জিনিস দুবার করে আমি কেন পড়াবো, তার বদলে বরঞ্চ অন্য কিছু বেশি করে পড়িয়ে দেবো, এবং সেখানে যদি দেখে অসুবিধা হয় সেটা তো ব্যাচে বুঝিয়ে দেবো, নো ডাউট। দেখ এবার এখানে কি বলেছে, তাহলে এটা হচ্ছে গ্রুপ হোমোমরফিজম বলে দেওয়া আছে, তোকে দেখাতে হবে যে ফাই জিটা কমিউটেটিভ ইফ অ্যান্ড অনলি ইফ এটা বিলংস টু কার ফাই, ঠিক আছে? তাহলে ফাই জি কমিউটেটিভ হলে এটা কার ফাইতে থাকবে, আবার এটা কার ফাইতে থাকলে ফাই জিটা কমিউটেটিভ হবে। ফাই জি মানে কি, ফাই জি হচ্ছে কার সাবসেট বলতো, জি না জি ড্যাশের সাবসেট? ফাই জি কার সাবসেট রে? জি ড্যাশ। জি ড্যাশের সাবসেট, অফকোর্স জি ড্যাশের সাবসেট, ঠিক আছে? এবার আমাকে যে কোনো একটাকে ধরে, মানে কমিউটেটিভ ধরে, যে এটা বিলংস টু কার ফাইতে দেখাতে হবে, অথবা এটা বিলংস টু কার ফাইতে ধরে আমাকে ফাই জিটা কমিউটেটিভ দেখাতে হবে। তাহলে এই দুটো কেসের মধ্যে যে কোনো একটা কেস, দুটো কেসই করতে হবে, যে কোনো একটা ধরে অপরটাকে প্রমাণ করতে হবে। একটু বলে দিই কারণ এই জায়গাটা একটু ফটোমটো তোদের লাগতে পারে। আচ্ছা 4 নাম্বারটা দেখ, তাহলে আমি ধরলাম যে ফাই জিটা হচ্ছে কমিউটেটিভ, এবং এক্ষেত্রে ফাই অফ জি, এটা কিন্তু, এটা কি, এটা মানে কি বলতো, এই চিহ্নটার মানে কি? সাবগ্রুপ। সাব গ্রুপ, হ্যাঁ সাব গ্রুপ, ঠিক আছে, সাব গ্রুপের চিহ্ন কিন্তু এটা, হ্যাঁ। তাহলে ফাই জি কিন্তু জিরাসের সাব গ্রুপ হয়, এটা আমরা জানা আছে, আমরা প্রমাণ করেছি, যেহেতু এটা একটা হোমোমরফিজম, গ্রুপ হোমোমরফিজম বলেই দেওয়া আছে এটা একটা হোমোমরফিজম হয়, তাহলে ফাই জি সাব গ্রুপ অফ জিরাস হয়, এটাও নো ডাউট, এটা হবেই। এবার এখান থেকে দেখ, ছবি আঁকলেও হয় না আঁকলেও হয়, ঠিক আছে? এবার এখান থেকে আমি কি করছি, এখান থেকে তোর এটা জি, এটা জি ড্যাশ, আমি এখান থেকে একটু জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তাহলে তোদের সুবিধা হয়। আমি এ আর বি দুটো ধর মেম্বার তুললাম, যে লেট এ কমা, একটু ছবি দেখে দেখে পড়লে কি জিনিসগুলো আর মনে রাখার কোনো প্রয়োজন নেই, ওই ছবি দেখলেই বুঝে যাবে আর কি, এরকম ব্যাপার, মানে জিনিসটা মনে রাখাটা আরও ইজি হয়ে যাবে। তাহলে আমি ধরলাম লেট এ কমা বি বিলংস টু জি, এটা জিতে উঠেছে, যাতে করে সাজ দ্যাট ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ পাই,
এবং ফাই অফ বি ইকুয়াল টু বি ড্যাশ পাই। তার মানে এ গেছে হচ্ছে কি এ ড্যাশে, আর বি গেছে হচ্ছে বি ড্যাশে, মানে এর ওপর ফাই ম্যাপিংটা বসানো এ ড্যাশে গেছে, আর বি এর ওপর ফাই বসানো সে বি ড্যাশের মেম্বার গেছে। এবার দেখ, যেহেতু কমিউটেটিভ, তাহলে এ ড্যাশ বি ড্যাশগুলো কোথাকার মেম্বার? এখানে এ ড্যাশ, এটা বি ড্যাশ, এগুলো তো ফাই অফ জি এর মেম্বার, তাই না? আমি ধরলাম এটা হচ্ছে ফাই অফ জি, এটা মনে কর ফাই অফ জি। তাহলে এগুলো তো এই ড্যাশগুলো মানে ফাই বসানোর পর যেগুলো হয় সেগুলো তো সব ফাই জির মেম্বার, ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে এখান থেকে যেহেতু কমিউটেটিভ, তাহলে এ ড্যাশ স্টার বি ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ স্টার এ ড্যাশ, এটা আমি ধরে নিতে পারি যে এটা কম্পোজিশনটা হচ্ছে সার্কেল, এখানে হচ্ছে স্টার, দুটো আলাদা কম্পোজিশন। তাহলে এ ড্যাশ স্টার বি ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ স্টার এ ড্যাশ, কারণ কি এটা কমিউটেটিভ গ্রুপ। এবার আমি কি করছি, এ ড্যাশ মানে কি ফাই অফ এ, স্টার এটা মানে কি ফাই অফ বি, আবার এটা কি ফাই অফ বি স্টার ফাই অফ এ। এবার এখান থেকে দেখ ভালো করে, যে এখান থেকে এটাকে লিখতে পারি ফাই অফ এ কম্পোজিশন বি, যেহেতু হোমোমরফিজম, এটাকেও ফাই অফ বি কম্পোজিশন এ, এটা লিখতে পারি, ঠিক আছে? এটা লিখতে পারি কেন? কারণ ফাইটা হচ্ছে হোমোমরফিজম, এটা কিন্তু বলেই দেওয়া ছিল আমাদের। এবার দেখ, আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে, দেখ আমার উদ্দেশ্য কি, এ বি এ ইনভার্স বি ইনভার্স এটা বিলংস টু কার ফাই, এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে এটা। এবার দেখ, দেখ এটা আর এটা হচ্ছে সমান, তাহলে এখান থেকে বলতে পারি দেখ এটা একটা মেম্বার, এটাও একটা মেম্বার, এগুলো কার মেম্বার? এগুলো কিন্তু সব ফাই জির মেম্বার, ঠিক আছে? তাহলে এখান থেকে ফাই অফ এ কম্পোজিশন বি স্টার ফাই অফ বি কম্পোজিশন এ তার হোল ইনভার্স ইকুয়াল টু ইজি ড্যাশ লিখতে পারি না? কারো কোনো অসুবিধা আছে এটা? কারো কোনো প্রবলেম আছে? কারণ প্রবলেম নেই। দেখ এটা দেখ, এ ইকুয়াল টু যদি বি হয়, তাহলে এখান থেকে বলতে পারি না আমি এ কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স, বলতে পারি রে এটা? এটা তো কারো কোনো প্রবলেম নেই, কারণ আমি কি দুদিক থেকে কি বি ইনভার্স দিয়ে পোস্ট মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা এ কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু ইজি হয়ে গেল। এবার এখানে যেহেতু দেখ এগুলো কার মেম্বার, এগুলো তো জি ড্যাশের মেম্বার সব, তাহলে জি ড্যাশের মেম্বার মানে কি ও জি ড্যাশের আইডেন্টিটি আসবে। এখানে যেমন কম্পোজিশন নিয়েছি, এখানে কম্পোজিশনটা কার, যেহেতু এগুলো সব জি ড্যাশের মেম্বার, তাই এখানে স্টার কম্পোজিশনটা এসছে কিন্তু, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার এখান থেকে দেখ, এবার ফাইয়ের কন্ডিশন কাজে লাগাবো। এটা যদি জানিস ভেতরে ঢুকে যায়, তাহলে এটা হচ্ছে ফাই অফ বি কম্পোজিশন এ তার হোল ইনভার্স, এইভাবে লিখতে পারি, মানে বাইরেরটায় ভেতরে ঢুকে গেল, ইকুয়াল টু ইজি ড্যাশ হলো। তাহলে এখান থেকে লিখতে পারি ফাই অফ এ কম্পোজিশন বি স্টার ফাই অফ, দাও তো 1 মিনিট, কেউ হয়তো এসছে, 1 মিনিট, 1 মিনিট দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে বল। দেখ, আচ্ছা এখান থেকে দেখ, এবার আমি কি এই যে বি কম্পোজিশনে তার হোল ইনভার্স মানে কি, এটাকে লিখতে পারি এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু ইজি ড্যাশ। এবার দুটো দেখ স্টার, তো স্টার মানে কি, তাহলে এখানে ফাই অফ এ স্টার ফাই অফ বি মানে কি হয়, ফাই অফ এ কম্পোজিশন বি আমি লিখতে পারবো। তাহলে আমি পরের স্লাইডে, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। তাহলে এটাকে পরের লাইনে আমি লিখছি যে যেহেতু হোমোমরফিজম হচ্ছে ফাই অফ এ কম্পোজিশন বি কম্পোজিশন এ ইনভার্স কম্পোজিশন বি ইনভার্স ইকুয়াল টু ইজি ড্যাশ, তাহলে এর ওপর ফাই বসালে ইজি ড্যাশে যাচ্ছে, তার মানে এটা কার মেম্বার, তাহলে এ বি এ ইনভার্স বি ইনভার্স এটা হচ্ছে কার মেম্বার, কার ফাই এর মেম্বার। ব্যাস, প্রমাণ কমপ্লিট, ঠিক আছে? এটা কিন্তু হবে ফর অল এ কমা বি বিলংস টু জি এর জন্য কিন্তু হচ্ছে। এবার কনভার্স পার্টটা, কনভার্স পার্টটা কি, এটা বিলংস টু কার ফাইতে ধরলাম যে লেফট এ বি এ ইনভার্স বি ইনভার্স এটা বিলংস টু কার ফাই। তাহলে যেহেতু এটা কার ফাইতে আছে, তাহলে এর ওপর উল্টো উল্টো করে যাব, ফাই বসালে তাহলে এটা উল্টো উল্টো করে যে করতে পারবি তো, এর ওপর ফাই বসালে এ বি এ ইনভার্স বি ইনভার্স এটা বসালে ইজি ড্যাশ পাবো। তাহলে সেখান থেকে এটাকে লিখতে হবে ফাই অফ এ বি ইন্টু ফাই অফ
এ ইনভার্স বি ইনভার্স ইকুয়াল টু ইজি ড্যাশ, এটা স্টার হয়ে যাবে কিন্তু, কারণ কেন হোমোমরফিজম যেহেতু, তাই এটাকে ভেঙে লিখতে পারি। তারপর এখান থেকে একই রকমভাবে ফাই অফ এ বি, আর এটা কি হবে ফাই অফ বি এ তার হোল ইনভার্স একবারে করে দিলাম ইকুয়াল টু ইজি ড্যাশ। এটা মানে কি ফাই অফ এ বি, দেখ পুরো উল্টো উল্টো যাচ্ছে না, ফাই অফ বি এ, ফাই অফ এ বি মানে কি ফাই অফ এ স্টার ফাই অফ বি, আর এটা মানে কি ফাই অফ বি স্টার ফাই অফ এ, পুরো উল্টো উল্টো করে যাচ্ছি। এটা মানে হচ্ছে এ ড্যাশ স্টার বি ড্যাশ ইকুয়াল টু বি ড্যাশ স্টার এ ড্যাশ, ব্যাস তার মানে কম্পিটিটিভ হয়ে গেল। ঠিক আছে, পুরো উল্টো উল্টো গেলাম কিন্তু, ঠিক আছে, করে ফেলবি এটা। নেক্সট চলে আসছি 5 নাম্বার। 5 নাম্বার কি আছে, এটাও বেশ ভালো অঙ্ক, এখানে সবগুলো অঙ্কই ভালো, কোনটা ছেড়ে কোনটা করাবো কোনটা করাবো না আমি তো কিছুই বুঝতে পারছি না। চল যতটা পারছি মোটামুটি করানোর চেষ্টা করছি। হ্যাঁ দেখ এখান থেকে 5 নাম্বার কি আছে, prove that there does not exist an onto homomorphism from the group S3 to the group Z6 plus, মানে S3 থেকে Z6 প্লাসে কোনো onto homomorphism এক্সিস্ট করবে না। দেখ S3 অর্ডার 6, এরও অর্ডার 6, ঠিক আছে, কিন্তু অর্ডার 6 মানেই তারা হোমোমরফিজম হবে বা কিছু একটা বা আইসোমরফিজম হবে এমন তো কোনো ব্যাপার নেই। তাহলে এখানে কোনো অনটু হোমোমরফিজম গঠন করতে পারবো না সেটা আমাকে দেখাতে হবে। এটার উদাহরণও দেখবি এরকম টাইপের কিছু আছে, সেই ওয়ার্কআউট এক্সাম্পল থেকেও কিন্তু তোরা এখানে হেল্প নিতে পারিস। দেখ এই অঙ্কটা যেহেতু ভালো অঙ্ক তাই আমি করিয়ে দিই। আইসোমরফিজমটা ভালো, এখান থেকে বেশ অঙ্ক আসে টুকটাক, আইসোমরফিজম অটোমরফিজম এখান থেকে অঙ্ক দেয় পরীক্ষায়। দেখ আমি ধরে নিচ্ছি যে লেট জি ইকুয়াল টু S3 অ্যান্ড জি ড্যাশ ইকুয়াল টু Z6, ঠিক আছে, এটা দুটো ধরে নিলাম যে জি হচ্ছে S3 আর জি ড্যাশ হচ্ছে Z6। এবার দেখ আমি যদি ধরে নিচ্ছি যে ইফ পসিবল লেট ফাই ম্যাপস জি থেকে জি ড্যাশ, এটা বি অ্যান অন টু হোমোমরফিজম, এটা অন টু ধরে নিলাম, অন টু হোমোমরফিজম, ঠিক আছে। তাহলে ফাই হচ্ছে জি থেকে জি ড্যাশ, এটা একটা অন্টো হোমোমরফিজম ধরে নিলাম। তাহলে যেহেতু অন্টো হোমোমরফিজম, দেখ এখানে এটার মেম্বারগুলো জানা আছে, Z6 এর মেম্বার কারা, Z6 এর মেম্বার হচ্ছে ক্লাস 0 থেকে ক্লাস 5, মানে 0 থেকে 5 পর্যন্ত এটা হয় আমরা জানি। এবার ক্লাস 1 তো Z6 এ বিলং করছে নো ডাউট, তাই তো, অ্যান্ড অর্ডার অফ ক্লাস 1 এটা কত হবে, এটা কিন্তু কার সাপেক্ষে বলতো, Z6টা কার সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, যোগের সাপেক্ষে নাকি গুণের সাপেক্ষে আগে বল। Z6 যেটা সেটা এখানে তো বলেই দেওয়া আছে না অঙ্কে, Z6 প্লাস বলে দেওয়া ছিল না এখানে, দেখি আর এটা কিন্তু সবসময় যোগের সাপেক্ষেই, এই Z6 প্লাস মানে যোগের সাপেক্ষেই সবসময় গ্রুপ ফর্ম করে। তাহলে এখানে একের অর্ডার কত, ক্লাস 1 এর অর্ডার কত, Z6 এর অর্ডার অফ ক্লাস 1 কত বল, কেউ একজন বল। বললে স্যার 4 হবে। 4 না, 4 হবে না, Z6 এ 1 এর অর্ডার, মানে 1 কে আমি একটু একটু হিন্টস দিচ্ছি, 1 কে যোগ করে করে মিনিমাম কতবার যোগ করলে 0 আসবে। স্যার 6। হ্যাঁ 6 হবে, কারণ হচ্ছে দেখ এককে যদি 1 প্লাস 1 প্লাস 1 এরকম করে 6বার যোগ করি তাহলে ক্লাস 6 মানে 0 ক্লাস 0, তাহলে 1কে অসুবিধা নেই, সে ভুল হতেই পারে, ঠিক আছে, কিন্তু চেষ্টা করবি, চেষ্টা ই করলে হয়, মানে বন্ধ করে দিলে হবে না। দেখ তাহলে 1কে 6বার যোগ করলে যেহেতু 6 মানে ক্লাস 0 আসছে, তাহলে অর্ডার অফ ক্লাস 1 ইকুয়াল টু কত আসছে 6, তার মানে এটার অর্ডার অফ ক্লাস 1 হচ্ছে এখানে 6 হবে। এবার আমাকে ভালো করে একটু জিনিস দেখ, এখানে একটু একটু এই কন্ডিশনগুলো কাজে লাগাতে হবে। আগের দিন আমাকে একটা মেয়ে কোশ্চেন করেছিল, তোর ও হচ্ছে NIT ত্রিচিতে পড়ে মেয়েটা, ঠিক আছে, ওর থেকে একটা খুব ভালো জিনিস আমি নিজেও জানতাম না, ও
আমাকে একটা জিনিস জানতে চাইছিল, কিন্তু মানে আমি নিজেও জানি না সেই জিনিসটা, ঠিক আছে। এবার তারপরে ও জানতো না দেখে আমাকে জিজ্ঞাসা করেছে। তারপর সেখান থেকে আমি নিজেও জানতাম না, তারপরে আমি আবার গুগল টুগুল সার্চ করলাম, সেখান থেকেও ঠিকঠাক করে পেলাম না। তারপর বললাম তোদের টিচারকে জিজ্ঞাসা করবি, কারণ আমি তো সব জানি না, এমন না আমি তো সব জানি। তা সেখান থেকে ওদের টিচার ওই জিনিসটা পরে বললো, ওদের পরে একটু আছে হালকা টাচ, সেখান থেকে উনি ওই জিনিসটা নিয়েই রিসার্চ করছে। ওর জন্য ওদের টিচার ওটার উপর একটা কোশ্চেন দিয়েছিল। আমি বললাম বাহ, ইন্টারেস্টিং জিনিস তো, বেশ ওই জিনিসটার উপরেই রিসার্চ করছে, তাহলে তো অবশ্যই আমাদের তো ধারণার বাইরে। অত যদি সহজ হতো তাহলে তো ওনার রিসার্চ পেপার কমপ্লিট হয়ে যেত, তাই না? এবার সেক্ষেত্রে তখন আমাকে যখন বললো ব্যাপারটা, আমি তখন বেশ ইন্টারেস্টিং আমিও ফিল করলাম যে হ্যাঁ সত্যিই তো ওর মধ্যে কিছু একটা আছে। যাই হোক, ওটা পরে একদিন নিয়ে আলোচনা করব ওই ব্যাপারটা কি। এই কাল ভোটের আগের দিন, হ্যাঁ মঙ্গলবার আমাকে জিজ্ঞাসা করেছিল। যাই হোক, এবার দেখ, আহ, এখান থেকে এই অর্ডার সংক্রান্তই মানে খুবই ইন্টারেস্টিং, আমার তো খুবই ইন্টারেস্টিং লেগেছে। তোদের পড়াবো, তোদের যখন আবার সাইলো টাইলো পড়াবো, এই বই থেকে পড়াবো না, অন্য বই থেকে, এম কে সেনের বই থেকে পড়াবো, তখন সেই সমস্ত জিনিস নিয়ে আলোচনা আসবে আমাদের, তখন বলে দেবো আমি। আমাকে একটু মনে করাবি তখন, তাহলেই হবে। আচ্ছা, এবার দেখ, যেহেতু ওয়ানটা আমি এখান থেকে তুললাম, তাহলে এর অর্ডারটা হচ্ছে অর্ডার অফ ক্লাস ওয়ান ইকুয়াল টু 6। এবার আমি ধরলাম ক্লাস ওয়ান যেহেতু অন টু হোমোমরফিজম, এখানটা তো ধরেই নিয়েছে অন টু হোমোমরফিজম, তাহলে ক্লাস ওয়ানের একটা প্রি ইমেজ এক্সিস্ট করবে, তাই তো? তাহলে সেই ক্লাস ওয়ানের প্রি ইমেজটা আমি ধরলাম হচ্ছে স্মল এক্স, তাহলে স্মল এক্সটা হচ্ছে ওয়ানের প্রি ইমেজ, ঠিক আছে? তাহলে ধরলাম যে লেট এক্স বি দ্য প্রি ইমেজ of class 1 in 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 S3 G মানে S3 equal to G, কারণ G মানে তো S3 আর এটা মানে G dash মানে হচ্ছে Z6 প্লাস, তাই না? তাহলে S3 তে এক্সটা ওয়ানের পি ইমেজটা হচ্ছে এক্স। এবার ফাইভ, যেখানে তাহলে ফাইভ অফ এক্স মানে এক্সের ওপর ফাইভ আসলে ক্লাস ওয়ান পাচ্ছি। তাহলে এখান থেকে মনে আছে আমরা এখান থেকে করেছিলাম যে অর্ডার অফ ফাইভ অফ এক্স ডিভাইড অর্ডার অফ, ওটা কি ছিল, অর্ডার অফ ফাইভ অফ এ ডিভাইড অর্ডার অফ এ, এরকম কি একটা ব্যাপার ছিল না, একটা থিওরেম ছিল না এরকম? অর্ডার অফ ফাইভ অফ এক্স, যেহেতু এর প্রিইমেজ এটা, আচ্ছা তার আগে একটা লাইন লিখে নিই, তাহলে অর্ডার অফ ফাইভ অফ এক্স ইকুয়াল টু কত হবে রে, ইকুয়াল টু 6ই হবে, কারণ এই এলিমেন্টের অর্ডার যেহেতু 6, তার মানে এর প্রি ইমেজের অর্ডারও 6ই হবে। বোঝা গেল? এর প্রি ইমেজের অর্ডারও 6 হবে। এবং আমরা জানি অর্ডার অফ ফাইভ অফ এ ডিভাইডস অর্ডার অফ এ, তাহলে দেখ এটার অর্ডার কিন্তু অর্ডার অফ এক্স ম্যাক্স টু ম্যাক্স কত হতে পারে, এখান থেকে পেয়ে যাবি। অর্ডার অফ এক্স কি, অর্ডার অফ এক্স, আচ্ছা এস থ্রিতে এলিমেন্টের অর্ডার কত কত হতে পারে S3-র ক্ষেত্রে? S3 প্রচুর ডিসকাস করেছি, প্রচুর সেম টুতে ডিসকাস করেছি, এই সেমিস্টারে ডিসকাস করেছি, তাই না? One, two, or three. 1 2 3, ঠিক একদম 1 2 3। তাহলে অর্ডার অফ এক্স এর মান কত হতে পারে, অর্ডার অফ এক্স ইজ আইদার 1 অর 2 অর 3। তাহলে অর্ডার অফ এক্স হতে পারে হচ্ছে কি 1 অথবা 2 অথবা 3, এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে। কিন্তু তারপরে দেখ 6 কি কখনো 1 2 3-কে ভাগ করতে পারবে? নিশ্চয়ই ভাগ করতে পারবে না। তার মানে এখান থেকে অর্ডার অফ এক্স এর মান কখনোই 6 হতে পারে না, তাই না? আইদার 1 হবে অথবা 2 হবে বা 3 হবে, কারণ এখানে এটার অর্ডার তো 6, তাহলে 6 তো 1 2 3-কে ভাগ করতে পারে না, কখনোই পারে না। ঠিক আছে, যেহেতু S3টা হচ্ছে
তোর S3 তোর ম্যাক্সিমাম অর্ডারই তো 3 হয়, 6 অর্ডারে তো কোনো S3 এলিমেন্ট নেই, তাই না? এটা আমরা জানি। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি, এটা একটা কন্ট্রাডিকশন। তার মানে 6 divides 1 or 2 or 3, it can't be happened। মানে 6 1 2 অথবা 3 কে ভাগ করবে, এটা তো কোনোদিনও হতে পারে না, তাই না? তার মানে এটা কেন হতে পারে না? এটা একটা কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশনটা কেন অ্যারাইজ করলো? আমি ধরে নিয়েছিলাম এটা অন টু হোমোমরফিজম। therefore phi is not on to হোমোমরফিজম। ইন্টারেস্টিং আছে, হ্যাঁ। এগুলো কিন্তু এই এত কিছু লিখে টিখে পড়বো এরকম করছে না, এগুলো হচ্ছে দু এক লাইনে, এই যে আমি যে বুঝলাম ওই বোঝাটাকে একটা থেকে দুটো লাইনে আমি মনে রাখবো। আমি এখানে লিখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, বাট আমি যখন অঙ্কটাকে মনে রাখবো তখন আমি জাস্ট এইভাবে মনে রাখবো যে এখানে 1, এখানকার একটা এলিমেন্ট হচ্ছে 1 ধরলাম, এর একটা প্রিইমেজ এখানে, মানে এর এলিমেন্টের অর্ডার মানে অর্ডার অফ 5 x ডিভাইডস অর্ডার অফ 1, কিন্তু অর্ডার অফ 1 হচ্ছে যদি 6 হয় তাহলে অর্ডার অফ 5 x ও 6 হওয়া উচিত। কিন্তু আমরা জানি যে আমরা এটা জানি অর্ডার অফ 5 x ডিভাইডস অর্ডার অফ x, কিন্তু অর্ডার অফ এক্স তো 1 2 অথবা 3 হতে পারে ম্যাক্স টু ম্যাক্স, তার থেকে তো বেশি কিছু হতে পারে না। তাহলে 6 তো এদেরকে ভাগ করবে না, তার মানে এখান থেকে হবে না। মানে এই লজিকটাকে মনে রাখবো আমরা। বোঝা গেল? যখন আমরা এগুলোকে দেখবো বা রিভিশন করব বা পরবর্তীকালে যখন অঙ্কটাকে নিয়ে ভাববো তখন কিন্তু আমরা এইভাবে ভাবনা চিন্তাটা করবো। তাহলেই গ্রুপ সম্পর্কে কিছুটা জানতে পারবি, শিখতে পারবি। আচ্ছা, নেক্সট 5 নাম্বার হয়ে গেল। এখানে যা অঙ্ক করাচ্ছি সবই বেশ ভালো লাগছে। আচ্ছা, এরকম দেখ, ফাইন্ড, এটাও ইম্পর্টেন্ট, যা করাচ্ছি সবই ইম্পর্টেন্ট। এবার এখান থেকে দেখ, ফাইন্ড অল হোমোমরফিজম ফ্রম Z12 অনটু দ্য গ্রুপ জেড। এটা কত আছে? এটা কত আছে রে? বোঝা যাচ্ছে না, এটা কত আছে? Z8। দেখ তো বইতে এটা কত আছে, Z8 নাকি 6 আছে স্যার। 6 আছে? আচ্ছা আচ্ছা, এটা তাহলে 6 আছে। তাহলে Z12 থেকে Z6, এখানে তোকে যত হোমওয়ার্কিজম, এটা ওয়ার্কআউট এক্সাম্পলও আছে, বাট ওয়ার্কআউট এক্সাম্পল আমি বোঝাইনি, ঠিক আছে? তাই এখান থেকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আমার ওখানে বোঝানো কমপ্লিট হয়ে যাবে, একই ব্যাপার। দেখ, এটাকে একটু হালকা করে বলে দিই, মানে এটাও ভালো অঙ্ক। মানে আমি প্রথম থেকে আসছি, একটা অঙ্ক বা দুটো অঙ্ক যে ছাড়বো সেরকম ছাড়ার উপায় নেই, সবই ভালো। যতগুলো এক্সারসাইজ করিয়েছি তার মধ্যে সবচেয়ে ভালো এক্সারসাইজ হচ্ছে এটা। তাহলে 6 নাম্বারটা দেখ। তাহলে তোকে যত হোমওয়ার্কিজম গঠন করতে পারি Z12 থেকে Z6 এ, আমি ধরলাম যে লেট 5 ম্যাপস Z12 থেকে Z6, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাপিং, এটা হচ্ছে একটা বি অ্যান্ড অন টু হোমওয়ার্কিজম মরফিজম। এবার যেহেতু ফাইটা অন টু, আচ্ছা এক্ষেত্রে আমি আরেকটা বলতে পারি, জেড, এখানে কিন্তু Z12 লিখলাম, Z6 লিখলাম, এখানে কিন্তু তোকে গুণের সাপেক্ষে না যোগের সাপেক্ষে এইসব কিছু বলেনি, বাট তুই এটাকে বলতো কার সাপেক্ষে হবে? অলওয়েজ, অলওয়েজ কার সাপেক্ষে? Z12 বা Z6, অলওয়েজ কিন্তু যোগের সাপেক্ষে, কারণ এটা যোগের সাপেক্ষে গ্রুপ ফর্ম করে, আদারওয়াইজ কিন্তু গ্রুপ ফর্ম করে না। তাই এক্ষেত্রে কিন্তু এটাও সাইক্লিক গ্রুপ, এটাও সাইক্লিক গ্রুপ, বোঝা গেলো? এটাও দুটোই কিন্তু সাইক্লিক গ্রুপ। এবার আমি Z12টা ভালো করে দেখ, Z12টা কী দ্বারা জেনারেটর? একটা জেনারেটর বলো, অনেকগুলো জেনারেটর আছে। Z12 এর জেনারেটরকে ক্লাস 1 একটা জেনারেটর হয়, তাই তো? কারণ 1 দিয়ে সবগুলো এলিমেন্টকে তুই জেনারেট করতে পারবি। তাহলে এখান থেকে বলতে পারি দেন Z6 কী দিয়ে জেনারেট হবে? 5 দ্বারা জেনারেটেড হবে, নো ডাউট। কারণ একটু আগে পেয়েছিলাম আমরা এরকম একটা থিওরেমও পেয়েছিলাম যে ফাইটা এখানে কি, ফাইটা হচ্ছে একটা অন টু হোমওয়ার্ফিজম ফ্রম, এটা একটা সাইক্লিক গ্রুপ, এটা একটা সাইক্লিক গ্রুপ, তাই তো? তাহলে একটা সাইক্লিক গ্রুপ থেকে আরেকটা সাইক্লিক গ্রুপে কি, এটা একটা অন টু হোমওয়ার্ফিজম, তাহলে মানে
ফাই অফ এ, মানে এ যদি একটা জেনারেটর হয় জি এর, তাই তো, তাহলে জি ড্যাশটা কী দ্বারা জেনারেটেড? ফাই অফ এ দ্বারা জেনারেটেড, এরকম একটা থিওরেম আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে বলতে পারি ফাই অফ ওয়ান দ্বারা জেড সিক্সটা কি ফাই অফ ওয়ান দ্বারা জেনারেটেড, বাট ফাই অফ ওয়ানটা কি, এটা অ্যাকচুয়ালি ওয়ান দ্বারাই জেনারেটেড। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে কি বলতো, ব্যাপারটা হচ্ছে এবার বল এই ওয়ানের অর্ডার কত, এই ওয়ানটার অর্ডার কত জেড টুয়েলভে? 12. এই অর্ডার অবশ্যই টুয়েলভ, আর এটার অর্ডার কত? 6. এটা সিক্স। তাহলে আমি কি করে বুঝবো কোন ওয়ানটা কোথা থেকে উঠে এসছে? আমি বুঝতে পারবো? এর জন্য অনেক সময় অনেক বইতে নোটেশন এই ক্লাস ওয়ান লিখে না পায়ে 6 লেখে, ক্লাস ওয়ান লিখে পায়ে 12 লিখে। তার মানে কি এটা ওই জেড টুয়েলভ থেকে উঠে এসছে, এটা মানে জেড টুয়েলভের যে ওয়ান জেনারেটারটা বা ওয়ান বা ক্লাস ওয়ান এলিমেন্টটা, এটাও তাই। অথবা টু লিখে তার ক্লাস টু, ক্লাস টু তো দুটোর মধ্যেই আছে, তাহলে ক্লাস টুটা কার এলিমেন্ট? দেখ, যখন ক্লাস টুটা জেড সিক্সে থাকবে তখন তার একটা অর্ডার হবে, আবার ক্লাস টুটা যখন জেড টুয়েলভে থাকে তখন তার অর্ডার কিন্তু ডিফারেন্ট হবে। তার জন্য এটাকে অনেক সময় পায়ে জেড সিক্স আর ক্লাস টুকে জেড টুয়েলভ এইভাবেও লেখে, এটাকে জাস্ট বোঝানোর জন্য দুটো হচ্ছে আলাদা, যে দুটো কোথা থেকে উঠে এসছে, ঠিক আছে, এটাগুলো নোটেশন। এবার এখান থেকে দেখ, অর্ডার অফ ওয়ান ক্লাস ওয়ান ইকুয়াল টু 12, ঠিক আছে, ইন জেড টুয়েলভ, এটা লিখে দিই না তো বোঝা যাবে না। অ্যান্ড অর্ডার অফ ফাই অফ ওয়ান, ঠিক আছে, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 6, নো ডাউট, এটা 6 ইন জেড সিক্সে, বোঝা গেল? এবার বল জেড সিক্সে আমাকে এইটুকু জিনিস আমাকে বলতে হবে যে জেড সিক্সের 6 অর্ডার এলিমেন্ট কে কে আছে, বা জেড সিক্সের আমাকে বল জেড সিক্সের জেনারেটর কে কে হবে। এটা একটা সূত্র আছে, কোন সূত্র দিয়ে, যে এইসব নিয়ে বলছিলাম না, এইসব নিয়ে আমাদের আগের দিনে আলোচনা হচ্ছিল, ওই মেয়েটা যখন আমাকে বলেছিল তখন এইসব নিয়েই ও বলছিল, বেশ ভালো ইন্টারেস্টিং জিনিস, ঠিক আছে। তাহলে জেড সিক্সের জেনারেটর আমি কি করে পাবো বল? আজকেই তোদের পড়া থেকে সেই সমস্ত জিনিস নিয়ে চলে আসছে। একটা সূত্র আছে, জেড সিক্সের জেনারেটর বের করার একটা সূত্র আছে, যেটা সেকেন্ড সেমিস্টারে পড়িয়েছিলাম, এখনও তোদের ডিসকাস করা হয়, মনে আছে কারো? ওটা হচ্ছে ফাই অফ সিক্স। ফাই অফ সিক্স মানে কত? অয়লারিয়ান ফাই ফাংশন, মনে আছে? অয়লারিয়ান ফাই ফাংশন, অয়লারিয়ান ফাই ফাংশন হচ্ছে 6 থেকে ছোট এবং 6-এর সাথে প্রাইম। তাহলে এখানে কে কে হবে? 6 থেকে ছোট, 6-এর সাথে প্রাইম কে কে হবে? 1 হবে, 2 হবে না, 3 হবে না, 4 হবে না, আর 5 হবে। তাহলে 1 আর 5, তাহলে এটা হচ্ছে 6 থেকে ছোট, 6-এর সাথে প্রাইম। তাহলে এই ক্ষেত্রেও জেনারেটর দুটোই হবে, একটা হচ্ছে 1 আর 5, এবং জেনারেটর অর্ডার আর গ্রুপের অর্ডার সেম হয়, যেহেতু এটা সাইক্লিক গ্রুপ। তাহলে 1-এর অর্ডারও 6 হবে, আর 5 ক্লাস 5 এটার অর্ডারও 6 হবে কিন্তু। তাহলে এখান থেকে বলতে পারি, একটুখানি হালকা করে বলে দিই, এখানেই কোশ্চেনটা ছিল ওদের, হ্যাঁ। ইন জেড সিক্স দ্য এলিমেন্টস of order 6 are 1 আর ক্লাস 5, ক্লাস 1 ক্লাস 5 এই দুটোই এলিমেন্ট আছে একমাত্র জেড সিক্সে যাদের অর্ডারটা কিনা 6 হবে, আর অন্য কোনো এলিমেন্টের অর্ডার কিন্তু 6 হবে না, কারণ এই দুটোই হচ্ছে জেনারেটর, আর জেনারেটর অর্ডার আর গ্রুপের অর্ডার কিন্তু সেম হয়, আমরা আগেও পড়েছি। এবার আমি কেস ওয়ানে আসছি, এখানে দুটো কেস করব। কেস ওয়ান কি করছি, যে আমি এটা হতে পারে যে ফর ফাই অফ ওয়ান, এর অর্ডারটা, এটা তো জেনারেটর, তাহলে ফাই অফ ওয়ানের মান দুটো হতে পারে, একটা হচ্ছে ফাই অফ ওয়ান ওয়ানও হতে পারে, আবার ফাই অফ ওয়ানের মান 5ও হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে, কারণ দুটোর অর্ডারই কিন্তু 6। এবার ফাই অফ ওয়ান ইকুয়াল টু, যদি 1 হয় তাহলে ফাই অফ টু ইকুয়াল টু কত হবে? ফাই অফ টু মানে কি? ক্লাস 1 প্লাস ক্লাস 1 ইকুয়াল টু ফাই অফ 1 প্লাস ফাই অফ 1, তাই তো, ইকুয়াল টু 2 ইন্টু ফাই অফ 1, এরকম করে লিখতে পারি। তার মানে কি 2 ইন্টু ফাই অফ 1 মানে কি 2 ইন্টু ক্লাস 1 ইকুয়াল টু ক্লাস 2, তাহলে ফাই অফ 2 ইকুয়াল টু ক্লাস 2, এরকম করে দেবে। এবার এক্ষেত্রে দেখ,
ফাই অফ জিরো ইকুয়াল টু কত দেবে? ফাই অফ ক্লাস জিরো ইকুয়াল টু ক্লাস জিরো দেবে। ফাই অফ, আচ্ছা পরে পরে পরের স্লাইডে আসছি, চলো এখান থেকে আসছি না, এখান থেকে আসি। আচ্ছা এখানে এটা তো জেড টুয়েলভ থেকে Z6, Z12-এ কটা মেম্বার আছে? ক্লাস জিরো থেকে ডট ডট করে ক্লাস 11 পর্যন্ত আছে। এখানে ক্লাস জিরো থেকে শুরু করে ক্লাস 6 পর্যন্ত আছে। এবার দেখ ক্লাস জিরো ইকুয়াল টু কোথায় যাবে, মানে এখানকার ক্লাস জিরো ওখানকার কোথায় যাবে? জিরোতেই যাবে, কারণ আইডেন্টিটিতে যায়। তারপরে ক্লাস ওয়ানটা ফাই অফ ক্লাস ওয়ান ইকুয়াল টু ক্লাস ওয়ানে যাবে। ফাই অফ ক্লাস টু এটা কোথায় যাবে? ক্লাস টুতে যাবে। থ্রিটা কোথায় যাবে? ফাই অফ ক্লাস থ্রি এটা ইকুয়াল টু ক্লাস থ্রিতে যাবে। একটু আগে দেখালাম যে এইভাবে, এটা সূত্র, ঠিক আছে? এটা সূত্র, ফাই অফ ক্লাস থ্রি মানে এইভাবে লিখবি তিনবার, 1+1+1 3 ইন্টু ফাই অফ ওয়ান, তারপর 3 ইন্টু ক্লাস ওয়ান ইকুয়াল টু ক্লাস থ্রি, এরকম করে হবে। ফাই অফ ক্লাস ফোর ইকুয়াল টু কত হবে? ক্লাস ফোর হবে। ফাই অফ ক্লাস ফাইভ ইকুয়াল টু ক্লাস ফাইভ হবে, এটা হলো। এবার ফাই অফ ক্লাস সিক্স ইকুয়াল টু কত দেবে? ইকুয়াল টু কত দেবে বল, এটা বুঝে দেখি, বললে। ফাই অফ ক্লাস সিক্স ইকুয়াল টু ক্লাস সিক্সই দেবে, কিন্তু ক্লাস সিক্স Z6-এ কত হয়? এখানে ক্লাস সিক্স মানে কত? এটা ভুল লিখেছিলাম, জিরো থেকে, হ্যাঁ ক্লাস সিক্স মানে হচ্ছে ক্লাস জিরো, তার মানে এটা ক্লাস জিরো দেবে। আবার ফাই অফ ক্লাস সেভেন ইকুয়াল টু কত দেবে? Z6-এর মেম্বার দেবে, কারণ এটার ওপর ফাই বসানো মানেই কি, এটার ওপর ফাই বসানো মানেই তো এটার মেম্বার দেবে, তাই না? তো কিন্তু এখানে ফাই ক্লাস সেভেন মানে কত? এখানে 6 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার ক্লাস ওয়ান দেবে। ফাই অফ ক্লাস এইট কত দেবে? 6 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার টু দেবে। ফাই অফ ক্লাস নাইন কত দেবে? 6 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার। ফাই অফ টেন 6 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার। ফাই অফ 11, তাই তো, ক্লাস ফাইভ, এরকম করে দেবে। দেখ এখানে এই যে ফাইয়ের ভেতর যে মেম্বারগুলো আছে এগুলো কোথাকার মেম্বার? Z12-এর মেম্বার। আর এখানকার যেটা পেয়েছি সেটা কার মেম্বার? Z6-এর মেম্বার। এখানেও কিন্তু তাই, এখানে এই ভেতরকার যেগুলো আছে যেটার উপর ফাইটা বসিয়েছি সেগুলো কিন্তু Z12-এর মেম্বার। আর যেগুলো পাচ্ছি আমি সেগুলো কার মেম্বার? Z6-এর মেম্বার। কিন্তু এটা কিন্তু মাথায় রাখবি, ঠিক আছে? তাহলে এটা একটা হোমোমরফিজম হতে পারে, মানে এইভাবে আমি একটা হোমোমরফিজমকে গঠন করতে পারি। এবং আরেকটা কেস হচ্ছে কেস টু, যে ফাই অফ ওয়ান যদি ক্লাস ফাইভ হয়, যে একটু আগে পেয়েছিলাম না, যে দুটো জিনিস হতে পারে, আইদার Z6-এ 6 অর্ডার এলিমেন্ট দুটো হতে পারে, আইদার ওয়ান অথবা 5। যদি ফাই অফ ওয়ানের মান ওয়ান হয় তাহলে এটা একটা হোমোমরফিজম হতে পারে, আর ফাই অফ ওয়ানের মান যদি 5 হয় তাহলে হোমোমরফিজমটা কেমন হবে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে, আমি পরের স্লাইডে আসছি। আচ্ছা এক্ষেত্রে আমি ফাই অফ ক্লাস এ ইন্টু ফাই অফ ওয়ান, এটা জানি নাকি, তাহলে এ ইন্টু ক্লাস ফাইভ, তাই তো, এরকম টাইপের কিছু একটা হবে। তাহলে এখান থেকে ফাই অফ জিরো ইকুয়াল টু ক্লাস জিরো, ফাই অফ ওয়ান ইকুয়াল টু 5 ইন্টু ওয়ান বার মানে 5 দেবে। ফাই অফ টু মানে কত দেবে? সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে এটা হচ্ছে সূত্র, ফাই অফ ক্লাসে এ ইন্টু ফাই অফ ওয়ান। তাহলে ফাই অফ এখানে যদি 9 লিখি তাহলে কি হবে? ক্লাস 9, 9 ইন্টু ফাইভ অফ ওয়ান মানে কত? 9 ইন্টু ক্লাস ফাইভ, 5 নং 45, 45 মানে কত? 6 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত? 6 7 42, তার মানে ক্লাস থ্রি দেবে। এবার এখান থেকে বল তো তাহলে প্রত্যেকটা, ফাই অফ থ্রি বের করে আমাকে বল প্রত্যেকটা। আশা করি বুঝতে পেরেছিস। 5 দিয়ে গুণ করবি, দেন রিমাইন্ডার বলবি। এটা 5 হবে, তারপরে ফাই অফ সিক্স, ফাই অফ সেভেন, বের করে আমাকে প্রত্যেকটা বল। ফাই অফ নাইন, ফাই অফ টেন। ওয়ার্কআউট এক্সাম্পলে ছিল এরকম অঙ্ক।
এখানে বুঝিয়ে দিলাম, তাহলে ওখানেও হয়ে গেল। বল রে। এক এক করে বল। ক্লাস 2 মানে কত দেবে? 10 বার। আর 10 বার মানে ওটাকে আবার কোথাকার মেম্বার? ওগুলো হচ্ছে Z6 এর, এগুলো কিন্তু সব Z6 এর মেম্বার, আর এগুলো সব Z12 এর মেম্বার। তাহলে 10 বার তো এখানে লিখতে পারি না। তাহলে 10 বার মানে কত Z6 এর? ক্লাস 10 মানে ক্লাস 4। একই রকমভাবে বাদ্যগুলো বল, কারণ এগুলো হচ্ছে Z6 এ, মানে তুই 6 দিয়ে ভাগ করে যেটা আসবে সেটা রিমাইন্ডার করবি। বল, যে কটা করেছিস ক্লাস সেগুলোই পড়। হ্যাঁ বল, এটা বল। ক্লাস 3 এসছে, ক্লাস আর 3 ক্লাস 3 4 দিল। 2 আর ক্লাস 5 এটা 2 আর ক্লাস 5 ক্লাস কত? 4 2 1। আর তো এটা 1, তাই তো? তাহলে হ্যাঁ, এবার ঠিক একই রকম ভাবে এটা এগুলো বের করে ফেল। ওটা 0 থেকে 4 পর্যন্ত হবে পরপর। 0 থেকে 4 পর্যন্ত হবে। ক্লাস 6 মানে কত? ক্লাস 0। তারপর ক্লাস 7 তারপর মানে কত? ক্লাস 5 5 হবে। তারপর 4, তারপর 3, তারপর 2 1 এভাবে। আচ্ছা 3 2, আর একটা ক্লাস 5 11 হবে তো, তাই না? 3 2 1, হ্যাঁ ঠিকই আছে। তার মানে দেখ, এটা এইভাবে একটা, তার মানে এখানে বলতে কি হবে বল, যেমন সবগুলো তো লেখা সম্ভব না, আমি দুই একটা শুধু দেখিয়ে দিই। তার মানে দেখ, জিরোতে 0 যাচ্ছে, দেখ এখানে এখানে 0 আছে, এখানে 6 আছে, 6ও আছে, তাহলে এই দুটো কোথায় যাচ্ছে? ক্লাস 0তে যাচ্ছে। ঠিক আছে, আবার 1 আর 7, ক্লাস 1 ক্লাস 7, এই দুটো আবার কোথায় যাচ্ছে? এই দুটো যাচ্ছে হচ্ছে 5-এ, ক্লাস 5-এ। বোঝা গেল? আবার ঠিক একই রকমভাবে জোড়ায় জোড়ায়, মানে এখান থেকে দুটো দুটো এলিমেন্ট এখানে একটা এলিমেন্টে যাচ্ছে, এখানকার দুটো দুটো এলিমেন্ট এখানে একটা এলিমেন্টে যাচ্ছে। তাহলে এটা একটা হোমোমরফিজম হতে পারে কেস 2-তে, আর কেস 1-এর মধ্যে একটা হোমোমরফিজম হতে পারে, এই দুটো হতে পারে। তার মানে আমি বলতে পারি ওভারঅল কি বলতো, যে দুটো ডিফারেন্ট হোমোমরফিজম কিন্তু হতে পারে Z12 থেকে Z6-এ। এখানে দেয়ারফর আমি লিখতে পারি দাস দেয়ার আর টু ডিফারেন্ট
different homomorphisms of the group Z12 to Z6, ঠিক আছে? তাহলে দুটো ডিফারেন্ট টাইপের হোমোমরফিজম হবে কি Z12 থেকে Z6 এ। হয়ে গেল, দেখবি এটা। নেক্সট হচ্ছে, পরে চলে আসছি, আচ্ছা যা দেখছি তাই মনে হচ্ছে করাতে হবে, যা মনে হচ্ছে। আচ্ছা এটা আমি একটু ছাড়লাম, না পারলে আমাকে বলবি, আমি এটার সলিউশন দিয়ে দেবো। হ্যাঁ, তোরা একটু নিজেরাও চেষ্টা করিস। তারপর এখান থেকে যে S4 S5 গুলোকে বাদ দে। হ্যাঁ, S4 S5 গুলোকে বাদ দে, এগুলো দেখতে হবে না এখন। বাকি দুটো চেষ্টা করতে পারিস, এটা আর এটা চেষ্টা করতে পারিস। এবার এখান থেকে দেখ 9 নাম্বারটা কি বলেছে, যে 5 maps G থেকে G' be a group homomorphism আর G is a simple group। সিম্পল গ্রুপ মানে কি মনে আছে? এখানে বলছে so that 5 is either trivial or 1-to-1। সিম্পল গ্রুপ মানে কি, যার কোনো প্রপার নন ট্রিভিয়াল প্রপার নর্মাল সাবগ্রুপ থাকবে না, সেটা হচ্ছে সিম্পল গ্রুপ। ঠিক আছে, এবার এখান থেকে আমরা স্টেপ বাই স্টেপ আসি। 9 নাম্বারটা, আচ্ছা সিম্পল গ্রুপের আগে ডেফিনেশন, যদি কেউ ভুলে যাস আমি সিম্পল গ্রুপের ডেফিনেশন বলে দিচ্ছি। সিম্পল গ্রুপ বলে আলাদা একটা চ্যাপ্টার আমি করাবো, ঠিক আছে? ওটাও এমকেশনের বই থেকে করাবো। সিম্পল গ্রুপের আলাদা একটা চ্যাপ্টারই আছে ওর। সিম্পল গ্রুপ মনে ধর এটা একটা গ্রুপ, এটা হচ্ছে জি, তাহলে ই হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, মানে ই হচ্ছে জি এর সাবগ্রুপ হয়, আবার জিও কি জি এর নর্মাল সাবগ্রুপ হয়। তাহলে ই আর জি এটা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপ, নর্মাল সাবগ্রুপ, আর এটা হচ্ছে ইমপ্রপার। ঠিক আছে, তাহলে দুটো। এবার এদের মাঝখানে মানে ই আর জি এর মাঝখানে যদি কোনো নর্মাল সাবগ্রুপ না পাই, ঠিক আছে, মানে মাঝামাঝি কোনো নর্মাল সাবগ্রুপ থাকবে না, তাহলে বলবো তখন জিটা হচ্ছে সিম্পল গ্রুপ। বোঝা গেল? মানে এই দুটো বাদ দিয়ে আর কোনো নর্মাল সাবগ্রুপ নেই, তাহলে ওটাকে সিম্পল গ্রুপ। এখানে সাইলো থিওরেম আছে, সাইলো থিওরেম থেকে দিয়েও সিম্পল গ্রুপ খুব ইজিলি প্রমাণ করা যায়। বাট এখানে আমাদের যেটা বলেছে আমরা সেটা করি। এখানে কি বলেছে, এখানে দেখ আরেকবার কোশ্চেনটা দেখ। এখানে বলেছে যে জিটা হচ্ছে সিম্পল গ্রুপ আর ফাইটা হচ্ছে হোমোমরফিজম। জিটা সিম্পল কি সিম্পল নয় কিচ্ছু বলে দেওয়া নেই, জিটাকা সিম্পল গ্রুপ হয় সেটা বলে দেওয়া আছে। তোকে ফাইটা আইদার ট্রিভিয়াল অর 1-1 হবে, মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, চল দেখি এবার আমরা। তাহলে আমি ধরলাম যে 5 ম্যাপস জি থেকে জিরা, সেটা ডিফাইন, এটা বলে দেওয়া আছে, এটা একটা হোমোমরফিজম বলে দেওয়া আছে, তাই তো? এবার আমরা জানি কারফাইটা নর্মাল সাবগ্রুপ অফ জি, মনে আছে তো? এটা কারফাইটা নর্মাল সাবগ্রুপ অফ জি হয়, এবং কারফাইটা কার নর্মাল সাবগ্রুপ হয়, জি নাকি জি ড্যাশের? জি এর হয়, তাই না? এটা আমরা পড়েছি যে কারফাইটা সবার প্রথমে কারফাই সাবগ্রুপ অফ জি, এবং কারফাইটা জি এর নর্মাল সাবগ্রুপ হয়, প্রমাণ করেছি কিন্তু একটু। দাঁড়া, গলা শুকিয়ে যাচ্ছে তো বক বক করতে করতে। তাহলে কারফাইটা হচ্ছে কি জি এর নর্মাল সাবগ্রুপ হয়, আমাদের জানাই আছে। এবার এখান থেকে দেখ, এবার দেখ যেহেতু জিটা সিম্পল গ্রুপ, তার মানে কারফাইটা প্রপার সাবগ্রুপ হবে না, প্রপার নর্মাল সাবগ্রুপ হবে না জি এর। কারণ প্রপার একমাত্র জিটা সিম্পল হলে কি হয়, ওর মধ্যে আইদার ট্রিভিয়াল থাকে কিন্তু ইমপ্রপার সাবগ্রুপ হয়, নর্মাল সাবগ্রুপ হয়, তাছাড়া তো কোনো
মাঝামাঝি কোনো সাবগ্রুপ নেই, তাহলে এক্ষেত্রে কি হতে পারে, যেহেতু জিটা সিম্পল, দেয়ারফর কার ফাইটা আইদার ট্রিভিয়াল, ট্রিভিয়াল মানে শুধু ই হবে, অর কার ফাইটা ইকুয়াল টু জি হবে, এই দুটো কেস হবে, তাছাড়া আর কিছু হবে না, তাই না? কারণ সিম্পল গ্রুপের ক্ষেত্রে নর্মাল সাব গ্রুপ একমাত্র দুটোই হয়, সেটাকে একটা ট্রিভিয়াল আর একটা ইমপ্রপার। দেখ আমি কিন্তু পাশে বলে দিয়েছি যে ট্রিভিয়াল ইমপ্রপার ছাড়া কিন্তু হয় না। তাহলে এখানে কারফাইয়ের মান যদি ট্রিভিয়াল হয় আইদার ই হবে, আর এটা কারফাই ইকুয়াল টু জি হবে। দেখ কারফাই যদি ট্রিভিয়াল হয় তাহলে ফাইটা 1 1 হয়, মনে আছে এটা থিওরেম মনে আছে রে, যে কারফাই ইকুয়াল টু ইজি হলে ফাই ইজ 1 1, একটা থিওরেম প্রমাণ করিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট থিওরেম, তাই তো? এটা প্রমাণ হয়ে গেল কমপ্লিট, যে কারফাই ইকুয়াল টু ই হলে ফাইটা 1 1 হয়। আর যদি কারফাই জি হয়, কারফাই যদি জি এর সাথে সমান হয়, তাহলে এখান থেকে কারফাই ডেফিনেশন কি, কারফাই ইকুয়াল টু কি, সেই সমস্ত এ বিলংস টু জি সাজ দ্যাট তার উপর ফাই এ বসালে ওর ইজি ড্যাশে যাব। এবার এটা মানে কি, এই ছবিটা কেমন হবে বলতো, এই ছবিটা হবে কারফাইটা টোটাল জি, মানে এটা হচ্ছে জি, এটা যদি জি ড্যাশ হয়, তার মানে এর সমস্ত মেম্বার কোথায় গেছে, ইজি ড্যাশে গেছে, সমস্ত মেম্বার সবাই এখানে গেছে, কারণ এতে তো সবার হচ্ছে ইজিতে আছে, তাই না, কারফাইতে আছে এটা সবাই, তার মানে এরা সবাই ইজি ড্যাশে গেছে, তার মানে এই গ্রুপটা কি হয়, দেয়ারফর ফাই ইজ ট্রিভিয়াল হোমোমরফিজম, ঠিক আছে? তাহলে আইদার ফাইটা 1 1 আর ফাইটা ট্রিভিয়াল হোমোমরফিজম, ব্যাস প্রমাণ কমপ্লিট, ঠিক আছে? একবার করে চোখ বুলিয়ে নিবি, তাহলে এগুলো হয়ে যাবে। আচ্ছা নেক্সট, কতগুলো এখান থেকে দেখ, এখানে কতগুলো অঙ্ক দেখেছিস, মোটামুটি এখানে করতে হবে যতটা পারা যায়। এটা বাদ 20 পর্যন্ত আছে তো, ওই তোরা মোটামুটি 20 19 পর্যন্ত, তাহলে এইটুকু পর্যন্ত করিস, চেষ্টা করিস যতটা পারা যায়। আচ্ছা এবার এখান থেকে দেখ, আচ্ছা আমি এটা একটু ছাড়লাম তোদের জন্য, একটু ছাড়লাম, নিজেরা চেষ্টা কর, না পারলে আবার আমি করাবো। 11 নম্বরটা দেখ, prove that every element of the group Z10 plus can be expressed at as 3, এটা কি, আচ্ছা এটা 3, এটা কি আছে রে, এটা তোদের বইতে x bar 3x বার, আচ্ছা 3x বার, 3x ক্লাস, তাই তো? মানে এই যে গ্রুপটা, এই গ্রুপের প্রত্যেকটা মেম্বারকে এইভাবে এক্সপ্রেস করা যায়, ফর সাম x বার বিলংস টু Z10, এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি, চল তাহলে এই টাইপের থাকলে এগুলোকে কি করে করবো। 11 নম্বর অঙ্কটা দেখ, চলে আসলাম 11 নম্বর অঙ্ক। দেখ আমি ধরলাম 5 ম্যাপস তোর Z10 প্লাস থেকে Z10 প্লাসে একটা গ্রুপ, ঠিক আছে, এটা একটা গ্রুপ ধরে নিলাম, এবং এটাকে ডিফাইন করছি ফাই অফ এক্স বার ইকুয়াল টু 3x বার, কারণ প্রত্যেকটা মেম্বারকে এইভাবে ডিফাইন করা যায়, আমাকে দেখাতে হবে। আমি প্রমাণ করতে যাচ্ছি যে ফাইটা হচ্ছে আইসোমরফিজম, ঠিক আছে, আইসোমরফিজম। যদি ফাইটা আইসোমরফিজম হয় তাহলেই বলতে পারবো যে এখানকার প্রত্যেকটা মেম্বারকে ফাই অফ এক্স ইকুয়াল টু 3x বার এই আকারে এক্সপ্রেস করতে পারবো, কারণ আমি এটা ডিফাইনটা এইভাবে ধরে নিয়েছি।
এই ধরে নিয়ে মানে ফাই অফ এক্স বার ইকুয়াল টু 3x বার, এটাকে ধরে নিয়ে যদি আমি দেখাতে পারি যে ফাইটা আইসোমরফিজম, তাহলে আমার প্রমাণ কমপ্লিট। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ধরছি, তাহলে এটাকে আইসোমরফিজম প্রমাণ করতে গেলে সবার প্রথমে কি দেখাতে হবে? সবার প্রথমে 1 নাম্বার হচ্ছে হোমোমরফিজম, 2 নাম্বার হচ্ছে 1 1, 3 নাম্বার হচ্ছে অন টু, তাই তো? মানে দ্যাট ইজ বাইজেক্টিভ, এই দুটো মিলে বাইজেক্টিভ। এগুলো আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমি তাহলে পরপর প্রমাণ করবি। এবার দেখ, তাহলে আমাকে এক্স আর ওয়াই দুটো মেম্বার তুললাম। আমি ধরলাম যে লেট এক্স বার কমা ওয়াই বার বিলংস টু Z10, তাহলে ফাই অফ এক্স বার ইকুয়াল টু 3x বার দেবে, আর ফাই অফ ওয়াই বার ইকুয়াল টু 3y বার দেবে। এগুলো এটা এটা তোরা আগেও করেছিস, ওই 2x বার ধরে করে না। তাহলে এই দুটো বিলংস টু Z10, যেহেতু দুটোই Z10 আছে, তাদের যোগফলটাও Z10 থাকবে। তাহলে ফাই অফ এক্স বার প্লাস ওয়াই বার ইকুয়াল 3 ইন্টু এক্স বার প্লাস ওয়াই বার দেবে, তার হোল বার মানে কি 3 ইন্টু এক্স বার প্লাস ওয়াই বারই হয়। এটা মানে 3x বার প্লাস 3y বার, দ্যাট ইজ ফাই অফ এক্স প্লাস ফাই অফ ওয়াই। ঠিক আছে, তাহলে ফাই অফ এক্স বার প্লাস ওয়াই বার ইকুয়াল টু ফাই অফ এক্স বার প্লাস ফাই অফ ওয়াই বার। তার মানে কি ফাইটা হয়ে গেল হোমোমরফিজম। তাহলে ফাইটা হোমোমরফিজম হয়ে গেল। এটা দেখানো নিয়ে কোনো চাপ নেই, তাই না? এবার আমাকে দেখাতে হবে 1 1 আর অন টু। আচ্ছা, 1 1 অন টু, এখান থেকে আরেকটা অঙ্ক তোদের শিখে যাবি যে 1 1টা আর অন টু 1 1টা দেখানোর জন্য যে কার ফাই ইকুয়াল টু ইজি দেখাবো, কার ফাই ইকুয়াল টু ইজি বা কার ফাই ইকুয়াল টু আইডেন্টিটি দেখাবো, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে 1 1। তাহলে সেইভাবে কিন্তু আমি প্রমাণ করছি যে কার ফাইটা অন টু দেখাচ্ছে, মানে আইডেন্টি, শুধুমাত্র আইডেন্টিটি আছে কার ফাইতে, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে এখান থেকে কার ফাই বের করা যায়, ওই প্রথমবার করেছিলাম না প্রথম দীক্ষার অঙ্কগুলো, এই কি হলো, চাপ বাবা, আমি তো পড়িয়ে যাচ্ছি, কি হলো রে? কখন আমি লেফট হয়ে গেলাম? এ অনুশ্রী, শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, আমি তো লেফট হয়ে গেছিলাম, মাঝখানে কিছু দেখা যাচ্ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কখন হয়েছে? অনেকক্ষণ? ওই তো ওই অন টুটা বোঝালেন ওইটা। না না, এই তো একটু আগে থেকে। ও, তুই একা ক্লাস করছিস? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটাই লাস্ট অঙ্ক করাবো, হয়েই গেছে আমাদের প্রায়। হ্যাঁ এই তো, এটা চলছিল তো নাকি নেটওয়ার্কের কিছু হয়তো, ওয়াইফাই উঠে গেছিল হয়তো, এটা নাকি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। আর এটা 11 নাম্বারটা হচ্ছিল। ঠিক আছে, দেখ, এটা তাহলে কোন ফাইভ, এগারোটা হচ্ছিল? ঠিক আছে, তাহলে ফাই অফ এক্স ইকুয়াল টু 3x বার, এটাকে ডিফাইন করে ফাইটাকে আইসোমরফিজম আমি ধরে নিলাম, দেখাবো। ফাইটাকে আইসোমরফিজম দেখাতে যাওয়ার আগে আমি ফাইটাকে হোমোমরফিজম দেখিয়ে নিলাম। এবার 1 1 1 2টা দেখিয়ে আজকে এখানেই ক্লাস কমপ্লিট করে দেবো। দেখ, 1 1 এর জন্য আমি কার ফাই ইকুয়াল টু ইজি প্রমাণ করছি। কার ফাইটাকে ইজি কী করে প্রমাণ করছি? আমি ধরলাম, আচ্ছা ক্লাস 0টা তো আইডেন্টিটি এলিমেন্ট, তাই না? আইডেন্টিটি। এবার কার ফাই ইকুয়াল টু সূত্র কি? সেই সমস্ত এক্স বার বিলংস টু Z10 such that 3x বার ইকুয়াল টু ক্লাস 0, মানে ফাই অফ, এখান থেকে আরেকটা লাইন দেখ, সেই সমস্ত যাতে ফাই অফ এক্স বার ইকুয়াল টু আইডেন্টিটি দেয়। ফাই অফ এক্স বার মানে তো 3x বার, তাই 3x বার ইকুয়াল টু আইডেন্টিটি। তার মানে এখান থেকে কি হলো, আচ্ছা কোন সমস্ত এলিমেন্ট যাদের 3x বার ইকুয়াল টু 0 পাবো, মানে কোন সমস্ত এলিমেন্টের ক্ষেত্রে একমাত্র কে দেবে যাতে এক্স এর মান ওটা বসালে 0 পাবো। দেখ, এক্স এর মান যদি 1 বসাই, ক্লাস 0 তো এক্স এর মান 3 ইন্টু, দেখ যেহেতু Z10 এর ওপর একমাত্র এই ইকুয়েশনটা সিদ্ধ করে কে? এই ইকুয়েশনটা এক্স বারের মান যদি 0 হয় তাহলে ইকুয়েশনটা সিদ্ধ করে, তাই না? 3x বার ইকুয়াল টু ক্লাস 0।
তাহলে এক্স বার ইকুয়াল টু একমাত্র জিরোই হবে। ইকুয়েশনটা কিন্তু এক্স এর মান জিরো হলেই ইকুয়েশনটা সিদ্ধ করে, আদারওয়াইজ কিন্তু সিদ্ধ করে না। তাহলে দেওয়ার পর এয়ার এক্স এখানে ক্লাস জিরো, তার মানে কার ফাই ইকুয়াল টু একমাত্র ক্লাস জিরোই হবে, আর কেউ কিন্তু হবে না। তার মানে ফাইটা হয়ে গেল 1 1। এবার দেখ, এবার যেহেতু এবং এবার অন টুটা কী করে প্রমাণ করবো? অন টু যেহেতু দুটোর মানে এই ডোমেন আর কোডোমেনের নাম্বার অফ এলিমেন্ট সেম, দ্যাট ইজ কার্ডিনালিটি সেম, এবং ম্যাপিংটা যেহেতু 1 1, তার মানে এটা অবশ্যই অন টু। দেখ সিন্স, ঠিক আছে, এটাকে যদি আমি মনে মনে জি ধরি আর এটাকে যদি জি ড্যাশ ধরি, তাহলে জি অ্যান্ড জি ড্যাশ, সিন্স জি অ্যান্ড জি ড্যাশ হ্যাভ দ্য সেম কার্ডিনালিটি, হ্যাঁ, মানে নাম্বার অফ এলিমেন্ট সেম, সেম কার্ডিনালিটি, জি আর জি ড্যাশের যেহেতু সেম কার্ডিনালিটি আছে অ্যান্ড ফাইটা যেহেতু 1 1, ঠিক আছে, 1 1 হচ্ছে, তাহলে বলতে পারি যে ফাইটা অন টু হবে। ঠিক আছে, তাহলে 1 1 হলো, অন টু হলো, আগে প্রমাণ করেছি হোমোমরফিজম, কারণ এখান থেকে বলতে পারি কি, দেয়ারফর ফাই ইজ আইসোমরফিজম, আইসোমরফিজম, তার মানে এখানকার প্রত্যেকটা মেম্বারকে ওই 3x ফর্ম, এই ফর্মে কিন্তু আমি প্রকাশ করতে পারবো। বোঝা গেল? আমাকে অঙ্কটা দিয়েছিল যে ফাই অফ এক্সকে মানে এক্সের মানে জেড টেনের প্রত্যেকটা মেম্বারকে 3 ইন্টু এক্স বার, যে এই আকারে প্রকাশ করতে পারি, 3 ইন্টু এক্স বার এই আকারে প্রকাশ করতে পারি। তাহলে যেহেতু এই ডিফাইনের আন্ডারে ম্যাপিংটা আইসোমরফিজম, তার মানে আমি বলতে পারি যে এর প্রত্যেকটা মেম্বারকে, জেড টেনের প্রত্যেকটা মেম্বারকে এইভাবে ডিফাইন করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এটা ওভারঅল কিন্তু দেখে নিবে, হ্যাঁ। তাহলে আজকে এখানেই থাক, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস, নেক্সট দিন রোববার দেখা হচ্ছে। স্যার লেফট হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।